আজ আমরা দেখতে চলেছি 2017 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো দ্য মার্সিলেস। এটি মূলত একটি সাউথ কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি, যেখানে কোরিয়ার এমন একটি ভয়ানক কারাগারকে দেখানো হয়েছে যে কারাগারটি মূলত ছিল পৃথিবীর মাঝখানে এক টুকরো জাহান্নাম। আর এই কারাগারে ছিল হান নামক একজন কুখ্যাত গ্যাংস্টার, যার কাছে এত বেশি পরিমাণ ক্ষমতা ছিল যে সে শুধুমাত্র পুরো কারাগারেই নয়, বরং সে কারাগারে থেকেই নিয়ন্ত্রণ করত পুরো শহর। আর ভয়ে দেশের প্রশাসন পর্যন্ত তাকে কিছুই বলতে পারত না। কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় যে সেই কারাগারে চলে আসে খুবই কম বয়সী একটি ছেলে, যার নাম ছিল ইউনসু। তবে ইউনসুর কাছে তেমন কোনো পাওয়ার অথবা ক্ষমতা ছিল না, তবে তার কাছে ছিল তার তুখোড় বুদ্ধি। আর সে তার এই বুদ্ধিকে কাজে লাগিয়ে জেলের সবচাইতে বড় গ্যাংস্টারের একদম কাছের লোক হয়ে যায়। এরপর এই ছেলেটি তার মাস্টার প্ল্যান দিয়ে পুরো শহরে এমন কিছু তাণ্ডব চালাতে থাকে যেটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। আর আজকের এই মুভিটির সম্পূর্ণ গল্পে এত বেশি টুইস্ট রয়েছে যে গল্পের 1 মিনিট পরেই কি হতে চলেছে সেটা আপনাদের ধারণারও বাইরে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক কারাগারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে, যেখানে আমরা বিশাল বড় একটি সমুদ্র বন্দর দেখতে পাই। আর এই সমুদ্র বন্দরের একটি জায়গাতে বসে কথা বলছিল কোরিয়ার দুটো গ্যাংয়ের লোক। যে গ্যাং দুটো ছিল কোরিয়ার সবচাইতে কুখ্যাত দুটো গ্যাং। তো তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বিয়ং। বিয়ং মূলত ইয়ংচুল নামক একজন মাফিয়ার আন্ডারে কাজ করছে। তবে মাফিয়া আবার সম্পর্কে তার চাচা হয়। তাদের মূলত বিশাল বড় একটি মাছের ব্যবসা ছিল। তবে তারা মূলত এই মাছের ব্যবসার মাধ্যমে ড্রাগস পাচার করে থাকে। কিন্তু হঠাৎ করেই তাদের এই বিজনেসের মধ্যেই ঢুকে পড়েছে অন্য আরেকটি গ্যাং। এজন্যই মূলত এখন দুটো পক্ষের মধ্যে এই ব্যাপারে আলোচনা চলছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে বিয়ংদের গ্যাংয়ের একটি লোক চলে আসে। আর সে প্রচণ্ড রাগান্বিত হয়ে সেই গ্যাংয়ের লোকটিকে মেরে ফেলে। আসলে যদি তাদের বিজনেসের মধ্যে কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তারা তাকে এভাবেই শাস্তি দেয়। অন্যদিকে আমরা কোরিয়ার সবচাইতে বড় একটি কারাগার দেখতে পাই, যে কারাগারের সামনে অপেক্ষা করছিল হান নামক একজন ব্যক্তি। এই হান ছিল মূলত একজন গ্যাংস্টার, আর সে আজকে তার দলবল নিয়ে এখানে একজনের ছাড়া পাওয়ার জন্য অপেক্ষা করছে, যে কিনা ছিল হানের সবচাইতে কাছের মানুষ। এবার কিছুক্ষণ পর দেখা যায় যে ফাইনালি কারাগার থেকে হানের সেই কাছের মানুষটি বেরিয়ে আসছে। তবে তাকে দেখে বেশ কম বয়সী মনে হচ্ছিল। তার নাম হচ্ছে ইউনসু। যদিও সে হানির দলেরই লোক ছিল, কিন্তু তার বয়স ছিল সবার তুলনায় অনেক কম, কারণ ইউনসুর সাথে হানের পরিচয় হয়েছিল একটি কারাগারে। আর হান ছিল কোরিয়ার অনেক বড় একজন মাফিয়ার সবচাইতে কাছের লোক, যার নাম হচ্ছে ইয়নচুল, অর্থাৎ যে কিনা মূলত বেয়ংয়ের চাচা। হান প্রায় অনেক বছর ধরে ইয়নচুলের সাথে কাজ করছিল, ফলে হানের কাছেও ছিল অনেক বেশি ক্ষমতা। এবার হান তখন ইয়নসুকে ইয়নচুলের সাথে দেখা করানোর জন্য নিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা ইয়নচুলকে দেখতে পাই। ইয়নচুল মূলত তার অফিসে বসে ওয়ার্কআউট করছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে একজন অফিসার চলে আসে। তার নাম ছিল সেয়ং। সেয়ং আবার ছিল অনেক জেদে একজন অফিসার। সে প্রায় বহু বছর ধরে ইয়ংচুলের গ্যাংকে ধরার চেষ্টা করছে, কিন্তু তার কাছে এই গ্যাংয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার ফলে সেই বিষয়টি কারো সামনেই তুলে ধরতে পারছে না। তবে সে কোনোভাবেই হাল ছেড়ে দেওয়ার মতো পাত্রে ছিল না, এজন্য সে এখনও তার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আর আজকেও সে মূলত ইয়ংচুলকে সাবধান করার জন্য এসেছে। ঠিক তখনই সেখানে হান ইউনসুকে নিয়ে চলে আসে। আর সেয়ং যখনই গ্যাংয়ের মধ্যে ইউনসুর মতো এত কম বয়সী একটি ছেলেকে দেখতে পায়, তখন সে বেশ অবাক হয়ে যায়। এরপর সে আবারও সবাইকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে চলে যায়। আর এখানে সেয়ংয়ের কথা শুনে হান অদ্ভুতভাবে হাসছিল। আর সে মনে মনে চিন্তা করছিল যে কারাগারে থেকেও সে পুরো শহরের মধ্যে রাজত্ব চালিয়েছে, আর এখন যেহেতু সে ছাড়া পেয়েছে তাহলে তাকে কে থামাবে। এসব ভাবতে ভাবতেই হান চলে যায় তার অতীত জীবনের গল্পে, যেখানে সে কোরিয়ার সবচাইতে বড় কারাগারে বন্দী অবস্থায় ছিল। এই কারাগারে আবার প্রায় সময় কয়েদিদের মধ্যে স্ল্যাব ফাইটিং হতো। আর স্ল্যাব ফাইটিং হচ্ছে এমন এক ধরনের ফাইট যেখানে কয়েদিরা একে অপরকে থাপ্পড় দিয়ে নিজেদের শক্তি পরীক্ষা করে। তো আজকে এখানে দুজন বিশালদেহী খেলোয়াড়দের মধ্যে এই স্ল্যাব ফাইটিং চলছিল। এই খেলা ঠিক ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ না যে কোনো একজন হেরে যায়। তো এখানে আবার ডন নামক একজন কয়েদি ছিল। সেই ছিল মূলত স্ল্যাব ফাইটিং এর সবচাইতে এক্সপার্ট। তার সঙ্গে আরও একজন শক্তিশালী খেলোয়াড় খেলাটি খেলে হেরে যায়। তবে ঠিক এমন সময় দেখা যায় যে হঠাৎ করে সেখানে খুবই কম বয়সী একটি ছেলে চলে আসছে, যে কিনা মূলত ছিল ইয়নসু। ইয়নসুর এই কারাগারে আজকে প্রথম দিন ছিল। আর প্রথম দিন এসে সে এখানে ডনকে চ্যালেঞ্জ করে বসে। তবে ইয়নসুর মতো এত ছোট একজন মানুষকে দেখে সবাই খুবই হাসাহাসি করছিল, কিন্তু ইয়নসুর মনোবল ছিল অনেক বেশি। সে তখন অনেক আত্মবিশ্বাস নিয়ে সবার সামনে চ্যালেঞ্জ করার কারণে ডন তার সঙ্গে খেলতে রাজি হয়ে যায়। তখন প্রথম থাপ্পড়ে সবাই বুঝতে পারে যে ইয়নসু বেশ ভালোই শক্তিশালী। কিন্তু এরপর ডন যখন ইয়নসুকে থাপ্পড় দেয় তখন এক থাপ্পড়ে ইয়নসু পড়ে যায়।
তবে পরবর্তীতে ইউনসু বেশ ভালো খেলতে শুরু করে। সে একে একে তার গালে অনেক জোরে জোরে থাপ্পড় দিতে থাকে। তবে ইউনসুর চাইতে ডনের শক্তি আসলেই অনেক বেশি ছিল, কিন্তু ইউনসু নিজের এক্সপ্রেশন দিয়ে কাউকে সেটা বুঝতে দিতে চাইছিল না। আর ইউনসু যখন বুঝতে পারে যে সে ডনের সাথে কোনোভাবেই পেরে উঠবে না, তখন সে এখানে একটি ধোঁকাবাজি করার সিদ্ধান্ত নেয়। দেখা যায় সে ডনকে থাপ্পড়ের বদলে এমন জোরে একটি ঘুষি দেয় যে এক ঘুষিতে ডন হেরে যায়। আর ইউনসু থাপ্পড়টি এমনভাবে দিয়েছিল যে কেউ এখানে বুঝতেই পারে না যে এটা খুশি ছিল। তাই ইউনসু এখানে চিৎকার করে বিজয় উদযাপন করছিল। তবে এই খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত হান খুব মনোযোগ দিয়ে দেখছিল। এজন্য কেউ বুঝতে না পারলেও সে ঠিকই ইউনসুর চালাকি বুঝে ফেলে। এমনকি ডনও বুঝতে পারে যে ইউনসু তাকে থাপ্পড়ের বদলে খুশি দিয়েছে। তাই ডন এখানে কোনোভাবেই হার মানছিল না। এতে করে দেখা যায় যে ইউনসুর সাথে ডনের অনেক বড় একটি ফাইট শুরু হয়ে যায়। এমনকি ডনের লোকেরা এখানে ইউনসুকে মারতে আসে। যদিও ইউনসু আসলে ডনের মতো এতটাও শক্তিশালী ছিল না, কিন্তু সে বুদ্ধিতে ছিল অনেক বেশি এক্সপার্ট। তাই সে এখানে প্রত্যেকটি কয়েদির সাথে তার বুদ্ধি কাজে লাগিয়ে ফাইট করছিল, যার ফলে তেমন কোনো কয়েদি তার সাথে ফাইটে পেরে উঠছিল না। এক পর্যায়ে ফাইট এতটাই সিরিয়াস পর্যায়ে চলে যায় যে কেউ ইউনসুকে থামাতে পারছিল না। তাই শেষমেশ জেলের গার্ড ইউনসুকে এসে থামাতে বাধ্য হয়। এদিকে হান দূরে বসে ইউনসুর সমস্ত চালাকিগুলো দেখছিল। যদিও সে তার চিটিংবাজি ধরে ফেলেছিল, কিন্তু সে তার বুদ্ধি দেখে অনেক বেশি ইমপ্রেস হয়েছিল। তাই সেদিন রাতের বেলা সে ইউনসুর সেলের মধ্যে আসে। আর সে ইউনসুকে জানায় যে তার নাম হচ্ছে হান। সে প্রায় অনেকদিন যাবতেই কারাগারে রয়েছে, তাই এই কারাগার সম্পর্কে সে অনেক কিছুই জানে। ইউনসু তখন জানতে চায় যে সে মূলত তাকে কি বলতে এসেছে। হান তখন তাকে বলে, আমি বুঝতে পেরেছি যে তুমি অনেক স্মার্ট, তবে এই কারাগারে এতটাও সাহস দেখাতে যেও না। আর আমি তোমাকে একটি বিষয় বলতে চাই। এই কারাগারে মূলত দুটো ক্যাটাগরির কয়েদিরা রয়েছে। একটি হচ্ছে সাধারণ ক্যাটাগরি, যাদের সঙ্গে তুমি যে কোনো বিষয়ে জিতে যেতে পারবে। আর আরেকটি হচ্ছে ভয়ানক ক্যাটাগরি, যাদের সঙ্গে লাগতে যাওয়া মানেই নিজের বিপদ ডেকে আনা। আর আজকে তুমি যেটা করেছ সেটা তোমার নিজের বিপদ ডেকে আনার মতোই, কারণ ডন হচ্ছে এই কারাগারের সবচাইতে ভয়ানক কয়েদি। এবার পরের দিন সকালে দেখা যায় যে সেই কারাগারের প্রায় অনেক কয়েদি একসঙ্গে বসে ব্যায়াম করছিল, কারণ এই কারাগারে টিকে থাকতে হলে শক্তির প্রয়োজন। এদিকে ইউনসুই সবকিছু খুঁড়ে খুঁড়ে দেখছিল। তবে ঠিক এমন সময় তার কাছে একজন কয়েদি আসছে, যে কিনা অনেকটা ধার্মিক প্রকৃতির ছিল। সে তার হাতে একটি বাইবেল নিয়ে সবসময় ঘুরত। তো সে এখানে ইউনসুকে বলে, কাল তুমি ডন এবং তার লোকদেরকে মারার পরও তারা এখন পর্যন্ত তোমাকে কিছু বলেনি। হতে পারে তারা তোমার স্মার্টনেস দেখে তোমাকে কিছুটা ভয় করছে। তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, কারণ এই কারাগারে আমি হয়তো সবচাইতে দুর্বল। ইউনসু তখন তাকে বলে, ঠিক আছে, তবে আপনি কি আমাকে এখানকার হান নামক কয়েদির ব্যাপারে বলতে পারবেন? লোকটি তখন তাকে জানায় যে হান আসলে মূলত শহরের সবচাইতে বড় একজন গ্যাংস্টার, আর এই কারাগারের মধ্যে সবচাইতে পাওয়ার রয়েছে তার কাছে। যদিও সে সবসময় চুপচাপ থাকে, কিন্তু সেই মূলত এখানকার আসল লিডার। এমনকি এখানকার পুলিশেরাও তার হাতেই রয়েছে। আসলে এই কারাগারে যখন যে কয়েদিরা থাকে, তখন তারা প্রত্যেকেই নিজেদের ক্ষমতা এবং শক্তি দিয়ে এখানে নিজেদের জায়গা বানিয়ে নেয়। হানু ঠিক এমনটাই করেছিল। সে প্রথম দিনই এই কারাগারে এসে এখানকার সবাইকে ফাইটে হারিয়ে দিয়েছিল, আর তখন থেকে সে এখানকার লিডার। এমনকি সেই কারাগারে সিগারেটের ব্যবসাও নিজের করে নিয়েছিল। আসলে মূলত কারাগারগুলোতে বিভিন্ন সিগারেট এবং মাদকের বিজনেস এভাবেই চলে। এই সমস্ত বিজনেসে পুলিশও যুক্ত থাকার কারণে বাহির থেকে হান কম দামে সিগারেট নিয়ে এসে কয়েদিদের কাছে বেশি দামে বিক্রি করে। এটাই মূলত ছিল তার অনেক বড় একটি বিজনেস। আর এই বিজনেস থেকে অনেক টাকা পুলিশের হাতে দেওয়ার কারণে পুলিশেরা যে কোনো সময় তাকে কারাগারের বাহিরে যেতে দেয়। তাই হান খুব সহজেই কারাগার সহ পুরো শহরে তার বিজনেস এখনও চালিয়ে যাচ্ছে। এছাড়া হানি হচ্ছে এখানকার একমাত্র কয়েদি যার কাছে ফোন রয়েছে। সে ফোনের মাধ্যমে যে কোনো সময় তার গ্যাংয়ের সাথে যোগাযোগ করতে পারে। তাই তার সঙ্গে কারাগারের শক্তিশালী মানুষেরাও লাগতে আসত না। অর্থাৎ সব মিলিয়ে হান ছিল এই কারাগারের সবচাইতে বড় মাফিয়া। এবার আবার ঘটনা চলে যায় এখন থেকে প্রায় 3 বছর পর, অর্থাৎ বর্তমান সময়ে, যখন হান ইউনসুকে কারাগার থেকে রিসিভ করার পর সোজা নিয়ে যায় তার বস ইউনচুলের কাছে। ইউনচুল তখন তাদের দুজনকে নিয়ে রাতের বেলা একটি গ্যাংস্টারদের পার্টিতে চলে যায়। আর ইউনচুল এখানে ইউনসুর ট্যালেন্টের ব্যাপারে অনেক বেশি প্রশংসা করছিল, কারণ যতদিনে ইউনসু ছাড়া পেয়েছে ততদিনে হান ইউনচুলের কাছে ইউনসুর ব্যাপারে সবকিছু খুলে বলেছে। তাই সেও ইউনসুর ব্যাপারে সবকিছুই জানত। আর ইউনচুল এখন ইউনসুর ব্যাপারে অনেক খুশি ছিল যে ইউনসু জেল থেকে বেরিয়ে তার গ্যাংয়ে জয়েন হয়েছে, কারণ ইউনসুর মতো এত স্মার্ট একজন মানুষের তার গ্যাংয়ের মধ্যে অনেক বেশি প্রয়োজন ছিল। তো ইউনচুল যখন এখানে ইউনসুর অনেক বেশি প্রশংসা করছিল, তখন দেখা যায় যে বিয়ঙ্গিতে অনেক বেশি জেলাস ফিল করছিল, যে কিনা সম্পর্কে ছিল ইউনচুলের ভাতিজা। আসলে বিয়ঙ্গের এখানে খুবই দুশ্চিন্তা হচ্ছিল। সে ভাবছিল যে কিছুদিন পর হয়তো ইউনসু তার জায়গা নিয়ে নেবে। তাই সে এখানে জেলাস হয়ে ইউনসুকে অনেক ছোট করে কথা বলছিল
এবার দেখা যায় যে এখানে ইউনসুকে ছোট করে কথা বলার জন্য ইউনচুল বিয়ংয়ের উপর প্রচণ্ড রেগে যায় আর সে সকলের সামনে বিয়ংকে অনেকগুলো থাপ্পড় মারে। তবে এভাবে সকলের সামনে বিয়ংয়ের চাচা তার গায়ে হাত দেওয়ায় সে অনেক বেশি অপমান বোধ করছিল। তাই সে সোজা পার্টি থেকে বেরিয়ে তার গাড়ি নিয়ে অনেক দূরে চলে আসে আর সে প্রচণ্ড কাঁদতে থাকে। এমনকি তার এখানে ইউনসুর উপর রাগ যেন আরো বেশি বেড়ে যাচ্ছিল। এবার অন্যদিকে পার্টিতে দেখা যায় যে ইউনচুল এখানে ইউনসুর কাছে তার জেলের ঘটনাগুলো জানতে চাইছিল, যে সে কিভাবে হানের মতো মানুষের নজর কেড়েছে। এরপর আবারও ঘটনা চলে যায় আজ থেকে প্রায় ৩ বছর পেছনে। আমরা সেই কারাগারটিকে দেখতে পাই। কারাগারে হানের দিন বেশ ভালোই কাটছিল। সেই পুরো কারাগারে তার রাজত্ব চালাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় যে সেই কারাগারে আরেকজন গ্যাংস্টার চলে আসে, যার নাম ছিল কিম। কিম আবার হানের চাইতেও অনেক কুখ্যাত একজন গ্যাংস্টার। তার টাকা পয়সা, পাওয়ার, ক্ষমতা সবকিছুই হানের চাইতে বেশি ছিল। আর হান তার সম্পর্কে অনেক আগে থেকেই জানত। এজন্য কিম কারাগারে আসার পর হান তার সাথে কোনো কথাই বাড়ায় না, বরং সে নিজে কিমের কাছে গিয়ে কিছুটা নত হয়। সে কিমকে বলে যে সে কারাগারে সিগারেটের যে বিজনেস চালাচ্ছে সেই বিজনেসের অর্ধেক পার্টনারশিপ সে তাকে দিতে রাজি আছে। কারণ হান জানত কিম এমনিতে এই বিজনেস নিজের দখলে করে নিতে পারে। কিন্তু কিম এখানে তাকে সরাসরি জানিয়ে দেয় যে এই বিজনেস সে একাই করবে, আর যদি তার রাস্তার মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে সে কাউকেই ছাড় দেবে না। আর হানের মতো এমন অযোগ্য লোককে তো নাই। অর্থাৎ কিম এখানে হানকে অনেক অপমান করে কথা বলছিল। তবে ঠিক এমন সময় হানের কাছে তার একজন লোক এসে তাকে জানায় যে তাদের টিমের একজন কয়েদিকে পুলিশেরা ধরে নিয়ে গিয়েছে। হান এতে কিছুটা অবাক হয়ে যায় আর সে দ্রুত চলে যায় জেলের ওয়ার্ডেনের কাছে। সেখানে গিয়ে দেখা যায় তাদের টিমের সেই কয়েদিকে প্রচণ্ড মারধর করা হচ্ছে। আর এই ব্যাপারে হান ওয়ার্ডেনের সাথে কথা বলতে গেলে বুঝতে পারে যে ওয়ার্ডেন এখন আর তার পক্ষে নেই, বরং কিম তাদেরকে হানের চাইতেও বেশি টাকা দিয়ে কিনে নিয়েছে। তাই সবাই এখন কিমের সাপোর্টেই ছিল। আর কিমের অর্ডারেই হানের একজন লোককে এনে এভাবে মারা হচ্ছে। এসব কিছু জানতে পেরে হান প্রচণ্ড রেগে যায় আর সে সোজা জেলের ওয়ার্ডেনকে মারতে গেলে দেখা যায় যে পুলিশেরা তাকে মেরে তার অবস্থা একদম খারাপ করে দেয়। এরপর তাকে প্রায় অনেকদিন ধরে একটি সেলের মধ্যে বন্দী করে রাখা হয়। অর্থাৎ হানের সমস্ত ক্ষমতা একদিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। এভাবেই প্রায় দেখতে দেখতে অনেকদিন সময় পার হয়ে যায়। আর একদিন কিম জানতে পারে যে হানকে সেল থেকে বের করে দেয়া হবে। তবে সে খুব ভালো করেই জানত যে হানকে যদি বের করে দেয়া হয় তাহলে হান তার পেছনে লাগার অনেক চেষ্টা করবে। এজন্য সবচাইতে ভালো পরিকল্পনা হবে হানকে মেরে ফেলা। তাই কিম এখানে তার দলবল নিয়ে হানকে মেরে ফেলার পরিকল্পনা করে। এরপর দেখা যায় হানকে যেদিন সেই সেল থেকে ছেড়ে দেয়া হয় তখন কিম তার একজন লোককে পাঠিয়ে দেয় হানকে মেরে ফেলার জন্য। সেই লোকটি মূলত অনেক ধারালো একটি চাকু হাতে নিয়ে হানের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে সৌভাগ্যবশত এমন সময় সেই জায়গাতে ছিল ইউনসু। আর ইউনসু এই ব্যাপারটি বেশ ভালোভাবে লক্ষ্য করেছিল। সে বুঝতে পেরেছিল যে হানকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে। ইউনসু তখন দ্রুত এসে সেই লোকটির সাথে ফাইট করতে শুরু করে আর সে কোনো মতে সেই লোকটিকে হারিয়ে দেয়, যার ফলে সেই লোকটি আর হানকে মারতে পারে না। এদিকে হানও এখানে এই পুরো বিষয়টি বুঝতে পেরেছিল যে তাকে মারার জন্য লোক পাঠানো হয়েছে আর ইউনসু তাকে বাঁচিয়েছে। এবার পরের দিন ইউনসু তখন হানের সাথে দেখা করতে আসে আর হান ইউনসুর উপর খুশি হয়ে তাকে একটি সিগারেটের প্যাকেট উপহার দেয়, যেটা কিনা ছিল এই কারাগারের অনেক মূল্যবান একটি জিনিস। তবে ইউনসু এখানে এসবের দিকে কোনো পাত্তা না দিয়ে হানকে বলে, আচ্ছা আপনার কাছে কি আপনার সেই মোবাইলটি রয়েছে? কিন্তু হান বুঝতে পারছিল না যে ইউনসু তার মোবাইলটি দিয়ে কি করবে। তবে ইউনসু আসলে পরিকল্পনা করছিল যে কিভাবে হানের জায়গাটি তাকে ফিরিয়ে দেয়া যায়। এবার পরের দৃশ্যে দেখা যায় ইউনসু হানকে নিয়ে জেলের ওয়ার্ডেনের কাছে আসে। ইউনসু মূলত হানের ফোনের মধ্যে অনেকগুলো ছবি দেখেছিল, যে ছবিগুলো কারাগারে বসে হান ড্রাগস, মাদক এই সবকিছু নিয়ে তুলেছিল। তাই এই ছবিগুলো দেখে ইউনসুর মাথায় একটি আইডিয়া চলে এসেছে। সে তখন জেলের ওয়ার্ডেনকে এই ছবিগুলো দেখিয়ে বলে, এই ছবিগুলো দেখে আপনি কি কিছু বুঝতে পারছেন? আমাদের এই কারাগারে এভাবেই ব্যাপক পরিমাণে মাদকের চোরাচালান হয়। যখনই এখানে কোনো পাওয়ারফুল কয়েদিরা আসে তখনই তারা এই পুরো কারাগারে নিজেদের মতো করে তাদের এই বিজনেস পরিচালনা করে। আর এটা করতে তাদেরকে সাহায্য করে জেলের ওয়ার্ডেন এবং অন্যান্য পুলিশ অফিসাররা। যেমন বর্তমানে আপনি ওয়ার্ডেন রয়েছেন আর আপনি এখন এই সমস্ত ড্রাগসের ব্যবসায় সাহায্য করছেন। বিনিময়ে আপনিও অনেক বড় অ্যামাউন্টের একটি টাকা পাচ্ছেন, যেটা সমস্ত প্রমাণই ফোনের মধ্যেই রয়েছে। কিন্তু আপনি একবার ভাবুন তো, যদি এই সমস্ত ছবি এবং তথ্যগুলো মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তখন আপনাদের পরিস্থিতি কি হতে পারে ভাবতে পারছেন? অলরেডি আমরা আমাদের টিমকে এই সমস্ত ছবি এবং ডকুমেন্টগুলো পাঠিয়ে দিয়েছি। তাই যদি আপনি হানের কথা মতো কাজ না করেন তাহলে এই ছবি খুব দ্রুতই ভাইরাল হয়ে যাবে। তখন আপনি নিজেকে কোন পর্যায়ে দেখতে পাবেন সেটা ভাবতেই আমার অনেক আফসোস হচ্ছে। হান এখানে ইউনসুর এমন বুদ্ধি দেখে একদম ইমপ্রেস হয়ে গিয়েছিল। এদিকে ওয়ার্ডেন তাদের দুজনের উপর প্রচণ্ড রেগে গিয়েছিল। তার তো ইচ্ছে করছিল তাদের দুজনকে মেরেই ফেলতে।
কিন্তু যেহেতু এখন তার হাতে আর কোনো উপায় ছিল না, তাই সে সবকিছু বাদ দিয়ে আবারও হানের পক্ষে চলে আসে, যার ফলে দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে হান আবারও তার পাওয়ার ফিরে পায়। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে হান কিমকে ধরে জেলের কিচেনে নিয়ে আসে, আর সে বারবার তার কাছে জানতে চায় যে তাকে এই কারাগারে কে পাঠিয়েছে, কিন্তু কিম এখানে কোনো কিছুই স্বীকার করছিল না। তাই হান প্রচণ্ড রেগে গিয়ে তার উপর অনেক টর্চার করছিল, এমনকি এক পর্যায়ে সে তার পায়ের মধ্যে গরম পানি পর্যন্ত ঠেলে দেয়। আর এখানে হান কিমের সঙ্গে তার একজন সহকর্মীকেও নিয়ে এসেছিল, তাই সে এখানে হানের এমন নির্মমতা দেখে সঙ্গে সঙ্গে হানের কাছে সবকিছু স্বীকার করে নেয়। সে তাকে জানায় যে তারই বস ইয়ঞ্চুল তাকে মারার জন্য পাঠিয়েছে, কিন্তু একথা শুনে হান তো বিশ্বাসই করতে পারছিল না, কারণ যার জন্য সে এতগুলো বছর ধরে বিশ্বস্ততার সাথে কাজ করে গিয়েছে সেই কিনা এখন তাকে মেরে ফেলতে চাইছে। হান জানতে চায় যে ইয়ঞ্চুল কেন এমনটা করবে। কিমের সেই সহকর্মী তাকে জানায় যে হান মূলত ইয়ঞ্চুলকে নিয়ে অনেক বেশি ভয় রয়েছে। সে ধারণা করছে হানের যে পাওয়ার এবং ক্ষমতা রয়েছে সেটার মাধ্যমে সে হয়তো একদিন তাকে সরিয়ে এই গ্যাংয়ের লিডার হয়ে যাবে, এজন্য তার কাছে হানকে মেরে ফেলাটাই ভালো মনে হয়েছে। এসব কথা শুনে হান এখানে প্রচণ্ড রেগে যায়, আর সে রাগান্বিত হয়ে কিমের মুখের মধ্যে গরম তেল ঢেলে দেয়। এরপর সে তাকে খুবই নির্মমভাবে মেরে ফেলে, আর পরবর্তীতে জেলের ওয়ার্ডেনের সাহায্যে সে বেঁচে যায়। এরপর আবারও আমরা বর্তমান সময়ের ঘটনা দেখতে পাই। ঘটনাটি ছিল কিমকে হত্যা করার প্রায় ৩২ দিন পরের ঘটনা। ইয়ঞ্চুল এখানে তার ভাতিজা বিয়ংয়ের সাথে কথা বলছিল। ইয়ঞ্চুল তখন তাকে বলে, আমার তো কিমের মৃত্যু নিয়ে এখনো সন্দেহ হচ্ছে, হান আবার ওকে মারেনি তো। তবে বিয়ং তখন বলে, হান ওকে শুধু শুধু কেন মারতে যাবে। ইয়ঞ্চুল তখন তাকে বলে, যদি এমন হয় হান আমাদের প্ল্যানের সব কথা জানতে পেরেছে, যদি সত্যিই হান এটা জেনে যায় তাহলে তো আমাদের গ্যাংয়ের জন্য মহাবিপদ। তাই যত তাড়াতাড়ি সম্ভব হানকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তবে সামনে আমাদের রাশিয়ার সাথে অনেক বড় একটি ডিল রয়েছে, যে ডিলে হানকে আমাদের অনেক বেশি প্রয়োজন। হান ছাড়া এই ডিলটি কমপ্লিটই হবে না, তাই ততদিন পর্যন্ত আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। এরপর ঘটনা আবারও চলে যায় ৩ বছর পেছনে, যেখানে একটি স্ক্রিনে ইয়ঞ্চুলকে দেখানো হচ্ছিল। আসলে সেয়ং আজকে পুলিশের একটি মিটিংয়ে জয়েন করেছে, আর এই মিটিংয়ে এসে ইয়ঞ্চুলের সমস্ত কর্মকাণ্ডগুলো তুলে ধরছে। তো সেয়ং এখানে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলে, এই ইয়ঞ্চুল আসলে কোরিয়ার সবচাইতে বড় মাছ ব্যবসায়ী। সে দেশের বিভিন্ন মাছ আমদানি এবং রপ্তানির কাজে জড়িত। চারিপাশে তার অনেক সুনাম রয়েছে, এমনকি সে দেশের মৎস্য মন্ত্রণালয়ের অনেক বড় পজিশনে রয়েছে। তাই তার হাতে রয়েছে অনেক বেশি পাওয়ার এবং ক্ষমতা, আর সে তার এই সমস্ত পাওয়ারগুলোকে কাজে লাগিয়ে মাছ ব্যবসার আড়লে বছরের পর বছর ধরে ড্রাগস ডিলিংয়ের কাজ করছে। বন্দরে তার বিশেষ কিছু জাহাজ রয়েছে, সেই জাহাজে করে যখন সে মাছ রপ্তানি করে তখন মাছের ভেতরে বিভিন্ন কৌশলে সে ড্রাগস নিয়ে আসে এবং ড্রাগস পাচার করে। আর এভাবে আমাদের পুরো কোরিয়াতেই অবৈধ ব্যবসা ছড়িয়ে পড়ছে। আর যেহেতু তার সাথে প্রশাসনের লোকদেরও হাত রয়েছে এবং দেশের বড় বড় মন্ত্রী এবং এমপিরাও তার হাতে আছে, তাই তার এই সমস্ত কাজের বিরুদ্ধে তার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু তার বিশ্বাস যদি পুলিশ প্রশাসন তাকে সাহায্য করে তাহলে তার বিশ্বাস যে নিশ্চয়ই এই কাজের বিরুদ্ধে সে সমস্ত প্রমাণ বের করে আনতে পারবে। কিন্তু এখানে পুলিশের যেই বড় অফিসার রয়েছে সে সঙ্গে সঙ্গে সেয়ংকে এই কেসটি ক্লোজ করতে বলে, কারণ যেহেতু এখানে প্রশাসন এবং বড় বড় লোকদের হাত রয়েছে তাহলে এই কেসের মধ্যে তাদের সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। তাছাড়া এই কেস নিয়ে লড়তে গেলেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের বাধা আসতে পারে, কারণ ইয়ঞ্চুল প্রতি বছর দেশের অর্থনীতিতেও অনেক বড় একটি ভূমিকা পালন করছে। তাই দেশের প্রশাসন নিজেই চাইবে না যে ইয়ঞ্চুলের কোনো কিছু হোক। এসব বলে অফিসার কেসটি এখানেই ক্লোজ করে দেয়। সেয়ংয়ের এতে প্রচণ্ড রাগ হচ্ছিল, কারণ সে কোনোভাবেই অন্যায়ের সাথে আপোষ করতে চাইছিল না। তাই সে হাল ছেড়ে না দিয়ে তার চেষ্টা চালিয়ে যায়। এরপর সে মিটিং শেষ করে পুলিশের অনেক বড় একজন অফিসারের কাছে যায়। সে অফিসারকে বারবার বলতে থাকে তাকে একটু সাহায্য করার জন্য, সে যেন একটিবার তাকে একটি সুযোগ দিয়ে দেখে। সে অবশ্যই ইয়ঞ্চুলের বিরুদ্ধে সমস্ত প্রমাণ বের করে ফেলবে, আর তা না হলে মাফিয়ারা এভাবেই যদি পার পেয়ে যায় তবে তাদের এই দেশ অল্প সময়ের মধ্যেই একদম শেষ হয়ে যাবে। তবে এই অফিসারও তার কোনো কথাই শুনতে চাইছিল না। এমন সময় সেয়ং তাকে বলে যে তার কাছে একটি প্ল্যান আছে। সে জানতে পেরেছে ইয়ঞ্চুলের অনেক কাছের একজন লোক কারাগারে রয়েছে, তার নাম হচ্ছে হান। তাই সে চায় তাদেরই একজন লোককে কারাগারে পাঠিয়ে দিতে। কারাগারে গিয়ে সে যেভাবেই হোক হানের বিশ্বাস অর্জন করবে। এরপর সে কৌশলে ঢুকে যাবে হানদের গ্যাংয়ের মধ্যে। এতে করে তার মাধ্যমেই তারা হানদের গ্যাংয়ের সমস্ত কিছু জানতে পারবে, আর সমস্ত প্রমাণ সংগ্রহ করাটাও অনেক সহজ হয়ে যাবে। সেয়ংয়ের এই প্ল্যানটি অফিসারের কাছে বেশ ভালো লাগে, কারণ যদি তাদের কাছে প্রমাণ থাকে আর এই প্রমাণগুলো মিডিয়ার সামনে তুলে ধরা হয় তাহলে দেশের মন্ত্রণালয়ও কোনো কিছু করতে পারবে না। এরপর এই মিশনের জন্যই সিলেক্ট করা হয়েছিল ইয়ুনসুকে, কারণ ইয়ুনসু দেখতে অনেক বেশি কম বয়সী ছিল। তাই কেউই তার উপর সন্দেহ করতে পারবে না
আর হানের একটু উপকার করলে সে তার উপর মায়া করতে পারে। তো ইউনসুকে যখন এই পুরো মিশনের ব্যাপারে খুলে বলা হয় তখন সে কোনোভাবেই এই মিশনটিতে যেতে চাইছিল না, কারণ এই মিশনটিতে তার অনেক বেশি সময়ের প্রয়োজন ছিল। তবে তাকে তার মাকে দেখাশোনা করতে হয়, কারণ তার মা এখন হসপিটালে রয়েছে। তার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তাই তাকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এজন্য সবসময় তাকে তার মায়ের সঙ্গেই থাকতে হয়। তবে সেয়ং তখন ইউনসুকে কথা দেয় যে ইউনসু যদি এই মিশনে চলে যায় তখন তার মায়ের সমস্ত দেখাশোনা সে করবে, এমনকি তার মায়ের কিডনি ট্রান্সপ্ল্যান্টও তারা করিয়ে দেবে। আর ইউনসুর কাছে এত বেশি টাকা ছিল না যে সে নিজে তার মায়ের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করিয়ে দেবে, তাই অবশেষে সে এই মিশনে যেতে রাজি হয়ে যায়। এরপর সে সোজা কয়েদি সেজে কারাগারে চলে যায়। অর্থাৎ সে কোনো অপরাধী ছিল না, বরং সে ছিল কয়েদি বেশে একজন সিভিল পুলিশ অফিসার। এরপর ইউনসু প্ল্যান মোতাবেকই সবকিছু করছিল। ধীরে ধীরে সে হানের বিশ্বাস অর্জন করছিল, ফলে আস্তে আস্তে সে হানের অনেক কাছের লোক হয়ে যায়। এরপর একদিন দেখা যায় হানের সঙ্গে দেখা করতে কারাগারে বিয়ং আসে। আর বিয়ং এখানে ইউনচুলির সমস্ত কিছু হানকে বলে দেয়। সে তাকে জানিয়ে দেয় যে ইউনচুলি তাকে হত্যা করার জন্য কারাগারে কিমকে পাঠিয়েছিল। এমনকি সে তাকে ইউনচুলির বিরুদ্ধে অনেক বেশি উস্কানি দিতে থাকে। আর ফাইনালি সে তাকে প্রস্তাব দেয় তার সঙ্গে কাজ করার জন্য। সে তাকে বলে হান যেন ইউনচুলকে মেরে ফেলে, কারণ ইউনচুল নিজেকে সবসময় তাদের পোষা কুকুর ভাবে। তাই সে যেন জেল থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে ইউনচুলকে মেরে ফেলে। আর ইউনচুলকে মারার জন্য যা কিছু ব্যবস্থা করতে হয় সেই সব কিছু সে নিজে ব্যবস্থা করবে। আর সে হানকে ইউনচুলের জায়গা দিয়ে দেবে, কারণ ইউনচুল তাকে অনেক বেশি অপমান করেছিল, যেটার প্রতিশোধ সে এভাবে নিতে চায়। তবে আসলে হানের মাথায় এখন অনেক কিছুই ঘুরছিল। সে মূলত ইউনসুকে নিয়ে ভাবছিল, কারণ প্রথম দিন থেকে ইউনসুর প্রতি তার সন্দেহ তৈরি হয়েছে। তাই সে উপরে উপরে ইউনসুর উপর বিশ্বাস করলেও ভেতরে ভেতরে সেও ইউনসুকে সন্দেহ করত। এজন্য সে এখানে বিয়ংকে বলে ইউনসুর ব্যাপারে খবর নিতে। ইউনসুর অতীত থেকে বর্তমান পর্যন্ত যা কিছু রয়েছে সেই সমস্ত তথ্য তাকে এনে দিতে। হান আসলে ততটাও বোকা নয় যতটা সেয়ং তাকে ভেবেছিল। এবার একদিন কারাগারে বসে ইউনসু জানতে পারে যে তার মার অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মা আসলে বাইরে হাঁটার জন্য বেরিয়েছিল, তবে এমন সময় একটি গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়ে সে সেখানেই মারা যায়। একথা শুনে ইউনসু যেন একদম পাগলের মতো হয়ে যায়, কারণ সে তো শুধুমাত্র তার মায়ের জন্য এই মিশনে এসেছিল। তবে এখন সে তার মাকে শেষবারের মতো দেখতে চায়। তাই সে সেয়ংকে অনেক অনুরোধ করতে থাকে যাতে করে সেয়ং তাকে শুধুমাত্র একদিনের জন্য এখান থেকে বের হতে দেয়, কারণ সে অন্তত তার মায়ের শেষ কীর্তিতে থাকতে চায়। কিন্তু সেয়ং তাকে বলে যে তার মা তো মারা গিয়েছে, সে বেরিয়ে আসলেও তার মার ফিরবে না। আর এই মিশনটি তাদের জন্য অনেক বেশি জরুরি। তাছাড়া ইউনসুকে যদি একদিনের জন্য কারাগার থেকে বের করে আনা হয় তাহলে হান বুঝে যাবে যে সে প্রশাসনেরই বিশেষ কেউ। এতে তার প্রতি হানের সন্দেহ তৈরি হয়ে গেলে তাদের পুরো মিশনটিই নষ্ট হয়ে যাবে। তাই তারা তাকে একদিনের জন্য বের করতে পারবে না। ইউনসু এতে প্রচণ্ড রেগে গিয়ে সেয়ংকে বলে যে যদি তারা তাকে এখান থেকে বের হতে না দেয় তাহলে সে নিজে গিয়ে হানকে সবকিছু বলে দেবে। তবে সেয়ং তখন তাকে বলে যদি ইউনসু সত্যি এমনটা করে তাহলে তাকে অনেক বড় একটি কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, এতে করে তাকে সারা জীবন জেলে থাকতে হবে। তাই এখন ইউনসুর কাছেও কিছু করার ছিল না। এরপর আস্তে আস্তে ইউনসু অনেক ডিপ্রেসড হয়ে যায়। সে ভাবতে থাকে যে মিশনে আসাটাই হয়তো তার জীবনের সবচাইতে বড় ভুল। এমনটা নয় তো যে হান সবকিছু জানতে পেরে সেই তার মাকে মেরে ফেলেছে। তাই হানের প্রতি ইউনসুর রাগ দিন দিন বাড়তেই থাকে। আর একদিন তো সে হানকে মারতেই বসে। তবে হান তাকে শান্ত করে বলে যে এসবের সঙ্গে সে জড়িত নয়, তার মাকে তো সে চেনেই না। এবার একদিন দেখা যায় যে হান নিজে পুলিশকে টাকা খাইয়ে ইউনসুকে কারাগার থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়, যার ফলে ইউনসু তার মায়ের ফিনারেলে অ্যাটেন্ড করতে পারে। যেই সুযোগ তাকে পুলিশেরা করে দেয়নি সেই সুযোগ তাকে হান নিজে করে দিয়েছে। ফলে সে তার মাকে শেষবারের মতো বিদায় জানাতে পেরেছে। এজন্য ইউনসুর মনে হানের প্রতি এক ধরনের সম্মান তৈরি হয়ে যায়, আর তার পুলিশদের উপর প্রচুর পরিমাণে ক্ষোভ কাজ করতে থাকে। আর এই ঘটনার পর দেখা যায় হান এবং ইউনসুর মধ্যে সত্যি সত্যি অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজন দুজনকে তাদের নিজেদের সমস্ত কথাগুলো শেয়ার করতে থাকে। একদিন রাতের বেলা হান ইউনসুকে বলে যে ছোটবেলা থেকেই তার জীবন আর 5টা সাধারণ বাচ্চার মতো ছিল না। তার জীবন সে অনেক কষ্টে পার করেছে। তার বাবা কোনো কাজকর্ম করত না, যার ফলে তাদের সংসারে ছিল অনেক অভাব অনটন। এমনকি প্রতিদিন রাতের বেলা মাতাল অবস্থায় তার বাবা বাড়িতে ফিরে তার মা এবং তার উপর অনেক বেশি অত্যাচার করত। আর এভাবেই অত্যাচারের মাত্রা যখন একদম সীমা পেরিয়ে যায় তখন একদিন তার মা তাদের সবার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়। কিন্তু হান এই বিষয়টি দেখতে পেয়েছিল, তাই সে সেদিন বিষ মিশানো খাবার খায় না। তবে তার মা বাবা সেই খাবার খেয়েই মারা গিয়েছিল। তারপর থেকেই হান একদম একা হয়ে পড়ে। আর তখনই সে বুঝে গিয়েছিল যে একজন ভালো মানুষ হয়ে দুনিয়াতে বেঁচে থাকাটা কতটা কঠিন। তাই শেষ পর্যন্ত সে খারাপ রাস্তা বেছে নেয় বেঁচে থাকার জন্য।
এরপর সে হয়ে যায় অনেক বড় একজন গ্যাংস্টার, যাকে সবাই এখন ভয় পায়। তবে সে তার পুরো লাইফে একটি জিনিস শিখেছে, সেটা হলো কখনোই কোনো মানুষকে বিশ্বাস করতে নেই। পরিস্থিতি ঠিক যেমন হবে সেই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে মানুষকে এগিয়ে যেতে হবে। হানের এসব কথা শুনে ইউনসু বুঝতে পারে যে হানকে সে যতটা খারাপ মানুষ ভেবেছিল, হান আসলে ততটা খারাপ নয়, বরং সে পরিস্থিতির শিকার। তাই ইউনসু এখানে হানকে সমস্ত সত্য কথা বলে দেয়। সে জানিয়ে দেয় যে সে একজন সিভিল পুলিশ। এরপর এখানে কি ঘটেছিল সেটা আর দেখানো হয় না। এরপর ঘটনা আবারও চলে যায় এখন থেকে প্রায় 3 বছর পর, অর্থাৎ বর্তমান সময়ে। যখন ইউনসু হানের গ্যাংয়ে যুক্ত হয়েছিল, তখন হান ইউনসুকে নিয়ে আরেকটি গ্যাংয়ের কাছে আসে। আসলে ইউনসুকে এই গ্যাংয়ের কাছ থেকে কিছু ফেক সেল কিনতে হবে। আর ইউনসু যেহেতু অনেক বেশি চালাক ছিল, তাই মূলত তাকে এই মিশনটি কমপ্লিট করার জন্য হান পাঠিয়েছে। তো ইউনসু এখানে যখনই তার কাছ থেকে সিল কেনার জন্য কথা বলছিল, তখন ইউনসুকে দেখে লোকটি অনেক হাসাহাসি করছিল, কারণ সে দেখতে অনেক ছোট ছিল। তাই সে তাকে দুর্বল ভেবে তাকে অনেক অপমানজনক কথা বলছিল। এদিকে দেখা যায় ইউনসুর হাতের মধ্যে একটি ঘড়ি রয়েছে, আর সেই ঘড়ির মধ্যে এমন একটি সিস্টেম ছিল যেটার মাধ্যমে সিয়ং তার পুরো টিম নিয়ে এখানে চলমান সমস্ত কথা শুনতে পাচ্ছিল। অর্থাৎ ইউনসু এখনও পুলিশ টিমের হয়েই কাজ করছে। তো এখানে যখন সেই লোকটি ইউনসুকে নিয়ে আজেবাজে কথা বলছিল, ঠিক তখনই ইউনসু রেগে গিয়ে তার হাতের মধ্যে একটি ছুরি ঠুকিয়ে দেয়। ফলে এখানে অনেক বড় একটি ফাইট শুরু হয়ে যায়। এদিকে হান অপেক্ষা করছিল যে এই গ্যাংয়ের পুরো টিমটি চলে আসার জন্য, কারণ এর পরে সে তার পুরো গ্যাং নিয়ে তাদের সাথে ফাইট করে তাদেরকে হারিয়ে দেবে। এরপর দেখা যায় সেই লোকের পুরো গ্যাংই এখানে চলে আসে, আর হানও তখন তার টিম নিয়ে ফাইটের জন্য এগিয়ে যায়। এদিকে ইউনসু এখানে সেই গ্যাংয়ের লিডারকে প্রচণ্ড মারছিল, কারণ সে তাকে অনেক ইনসাল্ট করে কথা বলেছে। তবে একসময় মারতে মারতে ইউনসু রিয়েলাইজ করতে পারে তার হাতের মধ্যে যে ঘড়িটি ছিল সেই ঘড়ির মাইক্রোফোনটি নষ্ট হয়ে গিয়েছে। তবে পুলিশদের এতে ইউনসুর উপর সন্দেহ হচ্ছিল। ইউনসু এই কাজটি ইচ্ছে করেই করেছে কিনা সিয়ং সেটাই ভাবছিল। এবারের কিছুদিন পরেই দেখা যায় হান ইউনসুকে নিয়ে তাদের সবচাইতে বড় ড্রাগ ডিলার অর্থাৎ রাশিয়ান ড্রাগ ডিলারের কাছে আসে। এরপর হান সেই ড্রাগ ডিলারের সাথে কথা বলছিল, আর তারা যখন কথা বলতে ব্যস্ত ছিল তখন সুযোগ পেয়ে ইউনসু বাইরে চলে আসে। আর ঠিক এমন সময় সেখানে একজন পুলিশ এসে তাকে এক সাইডে নিয়ে যায়। এরপর সে ইউনসুকে বলে যে ইউনসুর উপর পুলিশের পুরো টিম এখন সন্দেহ করছে যে সে কি আসলে পুলিশের হয়ে কাজ করছে, নাকি সে সত্যি সত্যি হানদের টিমের লোক হয়ে গিয়েছে। সে কেন তার ঘড়িটি নষ্ট করেছে। ইউনসু তাকে জানে যে সেই কাজটি ইচ্ছে করে করেনি, আর সে এতগুলো বছর ধরে পুলিশের সাথে কাজ করে যাচ্ছে। তাই তার উপর এভাবে অবিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? এরপর পুলিশের সেই লোকটি তাকে আরেকটি ঘড়ি দিয়ে দেয়। ঠিক এমন সময় সেখানে হান চলে আসে, আর ইউনসু এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেই পুলিশ অফিসারকে মারতে শুরু করে। হান তখন তার কাছে জানতে চায় যে এত গুরুত্বপূর্ণ ডিল করতে এসে সে এখানে ফাইট কেন করছে। ইউনসু তখন হানকে বলে যে লোকটি একজন গে, সে তো বাইরে এসেছিল শুধুমাত্র টয়লেটে যাওয়ার জন্য, আর এই লোকটি এসে তাকে ডিস্টার্ব করার কারণে সে তাকে মারছে। এ কথা শুনে হানও রেগে গিয়ে লোকটিকে মারতে থাকে। তবে ইউনসু তাকে কোনো মতে সামলায়। এরপর ইউনসু হানের সাথে ভেতরে আসার পর হানকে বলে যে বাইরের সেই লোকটি আসলে পুলিশের লোক ছিল, সে তাকে আরও একটি ঘড়ি দিয়ে গিয়েছে মিশন পরিচালনা করার জন্য। একথা শুনে হান কিছুটা ভয় পেয়ে যায়, আর সে ইউনসুকে আবারও সন্দেহ করতে শুরু করে। সে তখন ইউনসুকে ভয় দেখিয়ে জানতে চায় যে সে আসলেই তার লোক কিনা, নাকি সে এখনও পুলিশের হয়েই কাজ করছে। ইউনসু তখন হানকে বলে যে সে পুলিশের লোক হয়েও অনেকদিন আগেই তাকে সমস্ত সত্য কথা জানিয়ে দিয়েছিল, আর পুলিশদের মিশনের প্রতিটি পদক্ষেপে যা কিছু হচ্ছে সে তাকে সবকিছু জানিয়ে দিচ্ছে। তারপরও এখনও হান তাকে বিশ্বাস করতে পারছে না। হান তখন ইউনসুকে বলে যে সে তার পুরো জীবনে এত বেশি ধোঁকা খেয়েছে যে সে এখন আর কাউকেই বিশ্বাস করতে পারে না, আর প্রত্যেকবারই সে ধোঁকা খেয়েছে নিজের সবচাইতে কাছের মানুষের কাছ থেকে। এরপর ইউনসু হানকে একটি কথাই বলে যে হান তাকে বিশ্বাস করুক অথবা না করুক, সে সত্যি সত্যি হানকে মন থেকে নিজের বন্ধু মনে করে। সে হানকে নিজের বড় ভাইয়ের চোখেই দেখে, তাই যা কিছুই হয়ে যাক সে তাকে ধোঁকা দেবে না। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছিল না যে ইউনসু আসলে সত্যিই কার হয়ে কাজ করছে। এবার কয়েকদিন পর দেখা যায় ইউনজুল হানের সাথে তাদের পরবর্তী একটি মিশনের ব্যাপারে কথা বলছে। তারা মূলত এখন রাশিয়া থেকে নতুন এক ধরনের ড্রাগস আনতে চাচ্ছে। হান তখন বলে যে প্রথম চালানেই তারা প্রায় 50 কেজি ড্রাগস নিয়ে আসবে, এতে তাদের বিজনেসে বিপুল পরিমাণ লাভ হতে চলেছে। এবার একদিন হান একটি রেস্টুরেন্টে বসে বিয়ংয়ের সঙ্গে কথা বলছিল। বিয়ং এখানে হানকে বলে যে সে যেন ইউনসুকে বিশ্বাস না করে, তার উচিত ইউনসুকে মেরে ফেলা, কারণ তার ইউনসুর মতিগতি ভালো লাগছে না। তার কাছে মনে হচ্ছে ইউনসু পুলিশের হয়েই কাজ করছে। আসলে বিয়ংও ইউনসুর ব্যাপারটি জানত, কিন্তু হান এখানে বিয়ংকে বলে যে ইউনসু তার অনেক বিশ্বস্ত লোক, সে তাকে ধোঁকা দেবে না। এবার আমরা পুরো ঘটনার একটি সিক্রেট সম্পর্কে জানতে পারি।
আসলে কারাগারে বিয়ং যেদিন হানের সঙ্গে দেখা করতে এসেছিল সেদিন সে ইউনসুর আগেই হানকে জানিয়ে দিয়েছিল যে ইউনসুকে মূলত পুলিশের একটি মিশনে পাঠিয়েছে, যেটার মাধ্যমে তার এবং তার গ্যাংকে ধরা যাবে। এসব জানতে পেরে হান তখন সিদ্ধান্ত নেয় যে পুলিশের পাতা জালে সে পুলিশদেরকেই ফাঁসাবে, আর এটার জন্য সে সত্যি সত্যি ইউনসুর বিশ্বাস অর্জন করবে। যার কারণে ইউনসুর মা যে মারা গিয়েছিল সেটার পেছনে হানেরই হাত ছিল। হানি মূলত তার লোকদের মাধ্যমে ইউনসুর মায়ের অ্যাক্সিডেন্ট করিয়েছিল, কারণ সে জানত যে পুলিশ কখনোই চাইবে না যে ইউনসু বাহিরে যাক। তাই পরবর্তীতে পুলিশ যখন তাকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় না, তখন হান নিজেই ইউনসুকে বাহিরে বের হওয়ার ব্যবস্থা করে দেয়, যার ফলে ইউনসুর মনে তার প্রতি সিম্প্যাথি তৈরি হয়ে যায়। অর্থাৎ ইউনসু যে হানের পক্ষে হয়ে গিয়েছিল এটা মূলত হানেরই প্ল্যান ছিল। তবে এরপর ইউনসু নিজেই তাকে জানিয়েছিল যে সে পুলিশ। এরপর তখন থেকে ইউনসু হানের দলে থেকে পুলিশদেরকেই ধোঁকা দিয়ে চলেছে। আর এতদিন ধরে হান ইউনসুর তেমন কোনো কিছুই পায়নি, যেটার জন্য সে তার উপর সন্দেহ করবে। তাই সে ইউনসুকে আসলেই বিশ্বাস করত। এরপর একদিন দেখা যায় যে ইউনসু অনেক মন খারাপ করে তার মায়ের কবরের পাশে গিয়ে বসে থাকে, কিন্তু ঠিক তখনই কয়েকজন লোক এসে তার মুখ বেঁধে তাকে তুলে নিয়ে যায়। এরপর তাকে একটি জায়গাতে বেঁধে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছিল। আর এখানে লোকগুলো বলাবলি করছিল যে হানি মূলত ইউনসুকে মারতে বলেছে, কারণ সে এখন চাইছে না যে তার গ্যাংয়ের মধ্যে কোনো পুলিশ সদস্য থাকুক। তবে ইউনসু আবার এখানে চালাকি করে বলে যে সে তো হানকে কোনোদিন বলেনি যে সে পুলিশ, তাহলে হান এটা কিভাবে জানল। এরপর দেখা যায় ইউনসুর মুখোশটি এখানে খুলে দেয়া হয়, আর ইউনসু দেখতে পায় যে তাকে মূলত পুলিশেরাই কিডন্যাপ করে নিয়ে এসেছে। আর তারা চালাকি করে ইউনসুর কাছ থেকে এটা জানতে চাইছিল যে ইউনসু হানকে তার নিজের পরিচয় দিয়েছে কিনা এবং সবকিছু বলে দিয়েছে কিনা। কিন্তু ইউনসু তো নিজে অনেক বেশি চালাক ছিল, পুলিশেরা এখানে তেমন কিছুই বুঝতে পারে না। তাই পুলিশেরা আবারও ইউনসুর উপর বিশ্বাস করতে শুরু করে। এরপর ইউনসু সেয়ংয়ের কাছে এসে বলে যে সামনে হানদের অনেক বড় একটি মিশন রয়েছে, তারা রাশিয়ার সঙ্গে অনেক বড় একটি ডিল করতে যাচ্ছে। তবে সেটার সময় এবং তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। এটা নির্ধারণ হয়ে গেলে সে সেয়ংকে সবকিছু জানিয়ে দেবে। এরপর ইউনসু সেয়ংয়ের কাছে জানতে চায় যে এখন তার মায়ের কার অ্যাক্সিডেন্টের কেসটি কতদূর রয়েছে, অপরাধীকে কি খুঁজে পাওয়া গিয়েছে। সেয়ং তখন তাকে জানায় যে এই কেসের উপর এখনও তদন্ত চলছে। এবার এখান থেকে ঘটনা চলে যায় আজ থেকে প্রায় 1 বছর পেছনে, যেদিন মূলত অ্যাক্সিডেন্টে ইউনসুর মা মারা গিয়েছিল। আর এখানে আমরা ঘটনার আরেকটি সিক্রেট জানতে পারি। এ সময় আসলে পুলিশেরা আগেই জেনে গিয়েছিল যে হানের লোকেরাই মূলত ইউনসুর মাকে মেরেছে, কিন্তু তারপরও সেয়ং বা পুলিশ ডিপার্টমেন্টের কেউ ইউনসুকে এই ব্যাপারটি জানায় না, কারণ তারা জানত যে ইউনসু যদি কোনোভাবে এই বিষয়টি জানতে পারে তাহলে কারাগারের মধ্যে এসে হানের সঙ্গে লড়াই শুরু করবে, যার ফলে তাদের পুরো মিশনটি ফেল হয়ে যেতে পারে। তাই মূলত এখন পর্যন্ত তারা বিষয়টিকে আড়াল করে যাচ্ছে। এরপর ঘটনা আবারও চলে আসে বর্তমান সময়ে। কিছুদিন পরে দেখা যায় হানদের টিমের রাশিয়ার সঙ্গে যে ডিলটি হয়েছিল সেই ডিলের লোকেশন, সময় অর্থাৎ সমস্ত তথ্য সে সেয়ংকে এনে দেয়। এরপর প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায় এবং আজকেই ছিল সেই রাশিয়ার ডিলটি। তাই ইউনচুল তার পুরো গ্যাং নিয়ে সেই সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে মূলত ডিলটি হতে চলেছে। তাদের সঙ্গে হান এবং ইউনসুও ছিল। হানদের পুরো টিম আজকে খুবই এক্সাইটেড ছিল এই ডিলটির জন্য, কারণ এই ডিলটি মূলত এখন পর্যন্ত তাদের সবচাইতে বড় একটি ডিল। অন্যদিকে ইউনসু তো এই ডিলের ব্যাপারে সমস্ত কিছু পুলিশদেরকে অলরেডি বলে দিয়েছিল। তাই পুলিশেরাও আজকে তাদের মিশনের জন্য প্রস্তুত হয়ে যায়। পুলিশ ডিপার্টমেন্ট তাদের স্পেশাল টিম নিয়ে বন্দরের মধ্যে তৈরি হয়ে থাকে। এবার কিছুক্ষণ পরেই সেয়ংয়ের অর্ডারে মিশনটি চালু করে দেয়া হয়। সেখানে যতগুলো মাদকের চোরাচালান চলছিল সেই সমস্ত মাদককে আটকে ফেলা হয়। আর যে জাহাজের মাধ্যমে হানরা তাদের মিশন পরিচালনা করতে যাচ্ছিল সেয়ংরা সেই জাহাজটিকেও জিম্মি করে ফেলে। এরপর সেয়ং সোজা গিয়ে চালানের বক্সগুলো দেখছিল, তবে বক্সগুলোর মধ্যে কোনো প্রকার ড্রাগস ছিল না, বরং সেখানে ছিল কিছু অ্যাডাল্ট টয়। এসব দেখে সেয়ং খুবই ডিপ্রেসড হয়ে যায়, কারণ সে আজকেও তাদের বিরুদ্ধে কোনো প্রকার প্রমাণ জোগাড় করতে পারেনি। সেয়ংয়ের এই অবস্থা দেখে হান এবং তার টিমের সবাই হাসছিল। আসলে ইউনসু মূলত সেয়ংকে আগেই ইচ্ছে করে ভুল তথ্য দিয়েছিল এবং তাকে ভুল লোকেশনও বলেছিল, যার ফলে সেয়ং তার পুরো টিম নিয়ে এই বন্দরে তল্লাশিতে আসে। আর অন্যদিকে হানরা ডিলটি পরিচালনা করে অন্য আরেকটি বন্দরে। আর এতক্ষণে তাদের সেই ডিলটি কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ পুলিশদেরকে বোকা বানিয়ে বিপুল পরিমাণে মাদক দেশের মধ্যে নিয়ে আসা হয়। আর এখন পুলিশের কাছে এর কোনো প্রমাণও ছিল না। তাই এখানে ইউনচুল এবং হান তাদের পুরো টিম নিয়ে এখান থেকে সসম্মানে চলে যায়। এদিকে সেয়ং এখন ইউনসুর ব্যাপারটি পুরোপুরিভাবে বুঝতে পেরেছিল যে ইউনসু মূলত হানের হয়ে এখন কাজ করছে। তো কিছুক্ষণের মধ্যে ইউনচুল তার এই বিশাল ডিলটি কমপ্লিট করে ফেলে। এরপর সে তার পুরো টিমকে নিয়ে সেখানে পার্টি করতে থাকে। কিন্তু এমন সময় দেখা যায় হান এখানে মন থেকে ইউনচুলের কাছে ক্ষমা চায়। এমনকি ইউনচুলের ভাতিজা বিয়ংও তার কাছে ক্ষমা চায়। তবে ইউনচুল তো এখানে কিছুই বুঝতে পারছিল না
যে তারা কেন ক্ষমা চাচ্ছে। আর ঠিক এমন সময় সেই পুরো জায়গাটি লাইট অফ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সেখানে প্রচণ্ড রকমের গোলাগুলি শুরু হয়। দেখা যায় ইয়ঞ্জুলকে মেরে একদম ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে হান এবং বিয়ং তাদের প্রতিশোধ নিয়েছে। অন্যদিকে সেয়ং ইউনসুর এই ধোঁকা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই সেয়ং তখন ইউনসুকে ডেকে নিয়ে আসে। আর সে এখানে তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করতে থাকে। তবে ইউনসু তার কোনো প্রশ্নের কোনো উত্তরই দিচ্ছিল না। এমন সময় সেয়ং ইউনসুকে সেই ভিডিও ফুটেজটি দেখায়, যেখানে মূলত তার মায়ের অ্যাক্সিডেন্টে সবকিছুই ছিল। আর ইউনসু এই ফুটেজটি দেখে জানতে পারে যে তার মাকে মূলত মেরে ফেলেছে হান নিজে, যাতে করে হান তাকে তার কাছে নিয়ে আসতে পারে। সেয়ং তখন ইউনসুকে বলে, তুমি এমন একজন মানুষকে সাহায্য করেছ যে তোমার নিজের মাকেই মেরে ফেলেছে, তাও আবার শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য। এখন একথা জানতে পেরে ইউনসু একদম পাগলের মতো হয়ে যায়। সে যেন একদম দিশেহারা হয়ে পড়ে, কারণ সে তার মাকে প্রচণ্ড ভালোবাসত। আর সেই কিনা এতদিন নিজের মায়ের হত্যাকারীকে সাহায্য করেছে। সেয়ং তখন ইউনসুকে প্রশ্ন করে, তুমি মন থেকে বলো তো যে তুমি কি করতে চাও? তুমি কি এখনো তোমার মায়ের হত্যাকারীকে সাহায্য করবে? এই প্রশ্ন শুনে ইউনসু কিছুটা শান্ত হয়ে যায়। আর সে এখানে হানের সেই কথাটি ভাবতে থাকে, যেখানে হান বলেছিল জীবনে কাউকে বিশ্বাস করতে নেই। এবার ইউনসু তখন নিজের মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে মনে মনে ভাবতে থাকে যে সে এবার হানকে এমন শিক্ষা দেবে যে হান হারে হারে টের পাবে নিজের সবচাইতে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা আসলে কতটুকু। এবার দেখা যায় ইউনসু পুলিশের পক্ষ থেকে হানকে ফোন দেয়। আর সে হানকে বলে যে তাদের গ্যাংয়ের মধ্যে এমন কেউ একজন রয়েছে যে কিনা গোপনে গোপনে পুলিশের কাছে তাদের সমস্ত তথ্য দিচ্ছে। এমনকি সে পুলিশকে এটাও জানিয়ে দিয়েছে যে সে নিজেও এখন আর পুলিশের পক্ষে কাজ করছে না, বরং সে তার হয়ে কাজ করছে। ইউনসুর একথা শুনেই হান বুঝে যায় যে কে মূলত এই ব্যাপারটি পুলিশকে বলতে পারে। ইউনসু যে আসলে পুলিশের লোক এটা শুধুমাত্র সে এবং বিয়ং জানত। আর বিয়ংই হয়তো এখন তাদের সমস্ত তথ্য পুলিশের কাছে পাচার করছে, যাতে করে হানকে সরিয়ে সে নিজে গ্যাংয়ের লিডার হতে পারে। তাই ইউনসু তখন সেদিন রাতের বেলায় বিয়ংকে ধরে নিয়ে আসে। আর সে বিয়ংয়ের উপর প্রচণ্ড টর্চার করতে থাকে। তবে এই বিয়ং আসলে ছিল হানের ছোটবেলার বন্ধু। আর হানের জীবনে যা কিছুই হয়ে যাক, এই বিয়ংই সবসময় তার পাশে ছিল। এমনকি হান কোনো ভুল করলে বিয়ং নিজের উপর সমস্ত দোষ নিয়ে নিত। তাছাড়া বিয়ং যতই খারাপ কাজ করুক না কেন, সে কখনোই হানের কোনো ক্ষতি করেনি। আর হানও এটা বেশ ভালোভাবেই জানত যে যা কিছুই হয়ে যাক বিয়ং তার কোনো ক্ষতি করবে না। তাই হান সবসময় বিয়ংকে নিজের ভাইয়ের মতোই দেখত। তো বিয়ং এখানে হানকে বারবার বলছিল যে সে নির্দোষ, সে পুলিশকে কোনো কিছুই জানায়নি, বরং ইউনসুই হয়তো এখনও পুলিশের হয়েই কাজ করছে। কিন্তু হান এখানে ইউনসুকে এতটাই বিশ্বাস করত যে সে এবার আর বিয়ংয়ের কোনো কথাই বিশ্বাস করে না। ফলে সে সেদিন তাকে টর্চার করতে করতে মেরেই ফেলে। যদিও তার মনে বিয়ংয়ের জন্য অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে ধোঁকাবাজি কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এভাবেই হান তার সবচাইতে কাছের একজন মানুষকে হারায়। ফোন কলে ইউনসু আবার হানকে এটাও বলেছিল যে পুলিশেরা আবার তাদের ড্রাগসের আস্তানা সম্পর্কেও জানতে পেরেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ড্রাগসগুলো সরিয়ে ফেলতে হবে। এজন্য ইউনসু হানকে রাতের বেলা তাদের সেই আস্তানায় চলে আসতে বলেছিল। আর বলেছিল তারা তাদের ড্রাগসগুলো নিয়ে কোরিয়া ছেড়ে পালাবে। কিন্তু আসলে সেই জায়গায় অলরেডি পুলিশেরা সবকিছুর ব্যবস্থা করে রেখেছে, যাতে করে হানকে তারা তার মাদকসহ গ্রেফতার করতে পারে। এরপর হান ইউনসুর কথা মতো সেই জায়গা পর্যন্ত চলে এসেছিল। কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় দূরে কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তারপরও হান তাদের আস্তানায় চলে যায়। এরপর হান ইউনসুকে দেখে বলে যে সে আজকের পর থেকেই খারাপ রাস্তা ছেড়ে দিতে চাইছে। সে এখন থেকে ভালো মানুষ হয়ে দুনিয়াতে বাঁচতে চায়। কিন্তু ইউনসু তখন তাকে বলে তার মতো মানুষের পক্ষে কখনোই এমনটা করা সম্ভব নয়। এমনকি নিজের স্বার্থের জন্য মানুষকে মারতে তার হাত পর্যন্ত কাঁপে না। সে তো তার সবচাইতে কাছের মানুষ মাকে পর্যন্ত মেরে ফেলেছে, যাতে করে সে নিজের স্বার্থ হাসিল করতে পারে। একথা শুনে হান বুঝতে পারে যে ইউনসু সবকিছু জেনে গিয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে ইউনসুর দিকে বন্দুক তাক করে তাকে মারতেই যাচ্ছিল। কিন্তু অদ্ভুতভাবে হান এখানে রিয়েলাইজ করতে পারে যে ইউনসুকে মূলত সে এতটাই ভালোবেসে ফেলেছে যে ইউনসুর উপর তার গুলি চলছেই না। তার হাত যেন একদম অবশ্যই আসছিল, যেটা এর আগে কখনোই কাউকে মারার সময় তার হয়নি। এরপর ঠিক এমন সময় সেখানে পুলিশের পুরো টিম চলে আসে। আর হান যেহেতু আগেই বুঝেছিল যে এখানে পুলিশ রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গেই তাদেরকে শুট করে দেয়। এবার এক পর্যায়ে দেখা যায় ইউনসু তার টিমের একজন পুলিশের কাছ থেকে একটি বন্দুক চায়। কিন্তু এমন সময় হান এসে সেই পুলিশটিকেও মেরে ফেলেছিল। এরপর সে প্রায় অনেক সময় যাবৎ ইউনসুর দিকেও বন্দুক তাক করে রাখে। কিন্তু আগেরবারের মতো সে এবারও ইউনসুকে গুলি করতে পারে না, বরং সে ইউনসুর কানের পাশে একটি গুলি করে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে হান এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। আর সে এখানে ইউনসুর সঙ্গে কাটানো সুন্দর সময়গুলোর কথা ভাবছিল এবং সে মনে মনে চিন্তা করছিল যে অপরাধের জগতে সে শুধুমাত্র একটাই প্রকৃত বন্ধু পেয়েছিল, যে কিনা তাকে ধোঁকা না দিয়ে তার কথা মতোই কাজ করছিল।
ইউনসু তাকে সবচাইতে বেশি বিশ্বাস করত, কিন্তু সে মূলত তার মাকে মেরে এই বন্ধুত্ব অর্জন করেছিল, যেটা সে না করলেও পারত। তাই তার জীবন থেকে এখন ইউনসুও চলে গিয়েছে। হানের এখানে ইউনসুর জন্য প্রচণ্ড খারাপ লাগছিল। সে ভেতরে ভেতরে অনেক বেশি অনুতপ্ত বোধ করছিল। এমন সময় সেয়ং সেখানে একটি গাড়ি নিয়ে এসে হানকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়, আর সে হানের পকেট থেকে তার গাড়ির চাবিটি নিয়ে নেয়। তবে ঠিক এমন সময় সেখানে ইউনসু চলে আসে, আর ইউনসুর সঙ্গে সঙ্গে সেয়ংকে সেখানে অনেকগুলো গুলি করে মেরে ফেলে। কারণ এই সেয়ংও মূলত ভালো কোনো মানুষ ছিল না, সেও ইউনসুকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছিল। তাছাড়া কোনো না কোনোভাবে তার মায়ের মৃত্যুর জন্য সেয়ংও দায়ী, এজন্য ইউনসু তাকেও শেষ করে দিয়েছে। এরপর ইউনসু তার বন্দুকটি হাতে নিয়ে আহত হানের কাছে আসে। সে তার হাতের বন্দুকটি হানের হাতে ধরিয়ে দেয়, এতে মনে হবে সেয়ংকে সেই মেরেছে। আর এবার সে কোনো কিছু চিন্তা না করে হানের মুখ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে সেখানেই মেরে ফেলে। তবে এখানে একটি বিষয় বোঝা যাচ্ছিল যে হান এখানে ইচ্ছে করে ইউনসুকে কিচ্ছু বলেনি, কারণ সে তার পাপের জন্য অনেক বেশি অনুতপ্ত ছিল। আর আজকে এভাবেই সে তার নিজের জীবন দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করেছে। আমাদের সমাজে এই ধরনের অপরাধ প্রতিনিয়ত ঘটে থাকে, আর শেষ পর্যন্ত এভাবেই সমাপ্ত হয় এক একটি অপরাধের গল্প। কারণ অপরাধ হচ্ছে মিথ্যে এবং ধোঁকার অন্য এক জগৎ।